শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে বেলা 11:55 ঢাকায় অবতরণ করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনীত প্রার্থীর সাথে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা অভ্যর্থনার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বলেন, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাত্রাপথ যেন নির্বিঘ্ন হয় সে বিষয়েও সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত 100 প্রার্থীর সাথে আজও মতবিনিময় করছে বিএনপি। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত 55 বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী 55 বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সংস্থা আয়োজন হচ্ছে। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি। এতে অন্তত 1.5 ডজন আসনে ধানের শীষের প্রার্থী থাকছে না। চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এই সংক্রান্ত ঘোষণা আসবে। যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান। লিয়াজু কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। কক্সবাজার 1 সালাউদ্দিন আহমেদ। আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে 36 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত 8টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন। বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি। বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই। আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি। পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরিকদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি, যেখানে নির্বাচনী পরিবেশ, জনসমর্থন ও নিজেদের সক্ষমতা, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সারসংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী। বিএনপিকে একলা চলনীতি নিচ্ছে, বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে, তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি রেসপেক্টফুল হয়, মর্যাদা সম্পন্ন হয়। আর বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো। এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত। ছোট হই আমরা, কিন্তু আমাদেরকেও তাদের লাগবে। এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খান, জমিয়ত ওলামা ইসলামের 4 শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এহসানুল হুদা, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কি ঐক্য সুসংহত থাকবে? পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা। যুগপৎ আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে, সেখানে পতন জন্য করেছে, পতন হয়েছে। তো এখন যদি দেশকে ভালো মনে করে, তারা কখনোই এই ঐক্য ছেড়ে, জোট ছেড়ে যাবে না। যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে, হাজির করুক, আমরা দেখবো, চিন্তা করি ওটা। আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই, আপনাকে ফেল করার জন্য দিতে হবে। তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা, একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট, সরকার গঠন, তারপরে নির্বাচনের বৈতরণী, তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাতকাবাত কথা ছিল, সেগুলো ছিল কথার কথা ছিল। পোস্ট ইলেকশন
যে পলিটিক্যাল ক্যানভাস, এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা। এতে কিছু আসনে রাখা হবে না ধানের শীষে প্রার্থী, 2 বা 3টি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও, যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজু কমিটির সদস্যরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় কর্মরত বিদেশি রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের আশ্বস্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, জার্মানি সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আসার আহ্বান জানান। বলেন, পুরো পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে, নিয়ে উদ্বিগ্ন না হতেও বিদেশিদের অনুরোধ জানান তিনি। বিকেল 3টায় শুরু হয়ে এই ব্রিফিং 10-15 মিনিটের মতো চলে। তবে ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে দেখা যায়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে তার অবস্থার উন্নতির বিষয়ে চিকিৎসকরা আশাবাদী বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশেই চিকিৎসা চলবে। এক সপ্তাহ পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আনুষ্ঠানিক ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে। বৃহস্পতিবার সকালে সাবেক এই প্রধানমন্ত্রীর আরেক দফা সব শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই আলোকেই সবশেষ অবস্থা জানান তার চিকিৎসক দল। ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। তিনি জানান, ঠিকমতো চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। এই অবস্থা বজায় থাকলে আরও উন্নতি সম্ভব। চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। আওয়ামী লীগ সরকারের সময়ের কথা উল্লেখ করে ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া। দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ করেন তিনি। বুধবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরাও জানান, মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয়। 4 ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয়, পরে চিকিৎসা দেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এরপরে নেওয়া হয় সিঙ্গাপুরে। ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন। ওসমান হাদিকে গুলি করার মাত্র 12 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালায় আততায়ী ও তার সহযোগী। সিসিটিভি ফুটেজ অনুসরণ করে যমুনা টেলিভিশন তথ্য দিয়েছিল কোন পথে ক্রাইম স্পট থেকে সীমান্ত দিয়ে পালিয়েছে ফয়সাল আলমগীর। এবার যমুনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে গুলি করার পর রাজধানীতে আততায়ীদের শেষ কয়েক ঘন্টার গতিবিধি। এর আগে এই ঘটনার দিন ভোর 5:30 থেকে প্রায় সকাল 9টা পর্যন্ত হেমায়তপুরের কাছে এক রিসোর্টে পরিকল্পনা চলে। দেখবেন সহকর্মী মশিউর রনিকের রিপোর্ট। ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে আমিন বাজার, এরপর ময়মনসিংহ হালুয়াঘাট হয়ে ভুটিয়াপাড়া দিয়ে দেশের বাইরে। এখন প্রশ্ন, কিভাবে কাদের সহযোগিতায় পালিয়ে যেতে পারল তারা?
শরীফ ওসমান হাদিকে গুলি করার মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যায় ঠিক এই জায়গাটায়, যেটাকে বলা হয় জাদুঘর ঢাল। এবং এখানে এসে তারা সাহায্য নেয় তাদের একজন সাহায্যকারীর, যিনি এখান থেকে সিএনজি নেন, অর্থাৎ এই টেম্পো স্ট্যান্ড থেকে সিএনজি নেন এবং পরবর্তীতে তারা বের হয়ে যান ঢাকার বাইরে। ঠিক কোন পথে বের হয়ে গেছে আততায়ীরা, কোন পথে তারা ছাড়লো ঢাকা, সেই বিষয়ে আদ্যপান্ত জানার চেষ্টা করছি। গুলি করার পর মোটরসাইকেলে করে শাহবাগ হয়ে তারা সরাসরি যায় আগারগাঁও বিজ্ঞান জাদুঘর ঢালে। সেখানেই কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসা। বাসায় ঢোকার আগেই মোটরসাইকেলটি রেখে যায় বনলতা আবাসিক এলাকার এই বাড়ির পার্কিংয়ে। তার আগে খুলে ফেলে হামলায় ব্যবহার করা ভুয়া নাম্বার প্লেটটি, যা আবার পাওয়া যায় ফয়সালের বোনের বাসার সামনে ম্যানহোলের ভেতর। ওই ছেলেটা এডিটিং এ আসছে, লোকটা এখানে ছিল, এখানে এসে হচ্ছে বাইক সহ ঢুকছে। মেবি একটা নেম প্লেট বা কোনো একটা কিছু পাইছিল, কারণ বেশ ভিড় ছিল এই কয়েকদিন। এই জায়গাটা থেকে উদ্ধার করে? হ্যাঁ, এই জায়গাটা থেকে উদ্ধার করে। ওসমান হাদিকে গুলি করার পরে আততায়ীরা ফিরে আসে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কর্নেল গলি সেখানে, এবং এখানে এসেই এখান থেকেই তারা রওনা দেয় রাজধানীর বাইরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি যেই ঠিক ম্যানহোলের পাশে দাঁড়িয়ে আছি বা বসলাম, এই ম্যানহোলের ঢাকনা খুলেই উদ্ধার করা হয় আততায়ীদের যে মোটরসাইকেল, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট। এবার আরেকটু পেছনে ফিরে যাই। সময় 3:30 আশেপাশে। হাদিকে গুলি করার 1 ঘন্টা 10 মিনিট পর বিজ্ঞান জাদুঘরের ঢাল সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে এক মধ্যবয়সী ব্যক্তি সিএনজি ঠিক করছেন। তারপর সিএনজি নিয়ে গেলেন কর্নেল গলিতে, অভিযুক্ত ফয়সালের বোনের বাসার সামনে। সিএনজির নম্বর ঢাকা মেট্রো 137076, গাবতলী হয়ে চলে এসেছে আমিন বাজারের রুটে। অথচ ঢাকা মেট্রোর সিএনজি ওই পথে যাওয়ারই কথা নয়। গোয়েন্দাদের দেয়া চালকের ভাষ্য অনুযায়ী 2 যাত্রী তাকে প্রথমে অনুরোধ করেন সাভার পর্যন্ত যাওয়ার। প্রথমে রাজি না হলেও পরে পৌঁছে দেন আমিনবাজার মাইক্রো বাস স্ট্যান্ডে। ঠিক ওই পথ অনুসরণ করে টিম যমুনা। সিএনজি থেকে নেমে কি করেছিল তারা? সিএনজি ওয়ালা বলছে আমি এখানে লোক নামা দিছি, নামা দিয়ে তে পুলিশের সাথে কথাবার্তা করলো, নামা দিয়ে ওরা মাস্ক পিনছে, মাস্ক পিন দেয় সিএনজি ওয়ালা ঘুরে গেছে গা, এখানে নামছে ওই সামনে, ওই যে এখানে নামছে বলে। তদন্ত যে করছে এই জায়গায় আমরা তো দেখি নাই, সিএনজি ওয়ালা বলছে এইখানে নামাইছি, এখানে নামাইয়া ওই তল দিয়ে গেছে, সিএনজি আবার তল দিয়ে গেছে। প্রথমেই পাশের একটা দোকান থেকে মাস্ক কিনে নেয় তারা। মাস্ক কেনার পর কোন গাড়িতে চড়েছিল তারা? আমিনবাজার এলাকা ঘুরে খুঁজে পাওয়া যায়নি স্ট্যান্ডের দায়িত্বে থাকা কোনো সদস্যকেই। তারা সবাই এখন ভীত। আবার টিম যমুনাকে ফলো করছিল মাস্ক পরা কয়েকজন ব্যক্তি। একটি মাত্র সিসি ক্যামেরা এই এলাকায়, যা দেখে অপরাধীদের প্রাইভেট কার করে পালিয়ে যাওয়া নিশ্চিত করেছে পুলিশ। বলছে এই ফুটেজ আর প্রত্যক্ষদর্শীদের বয়ানে তারা নিশ্চিত বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হেমায়তপুর ধরে ময়মনসিংহের হালুয়াঘাটের দিকে চলে গেছে ফয়সাল আর আলমগীর। হেমায়তপুর থেকে খুব দূরে নয় গ্রিন জোন রিসোর্ট। ওসমান হাদিকে হত্যা চেষ্টায় 2 আসামি সহ 4 জন হামলার দিন ভোর 5:23 থেকে সকাল 8:54 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা ব্যাপী ছিল এই রিসোর্টে। এই তথ্য গোয়েন্দাদের, তারা খুঁজে পাচ্ছে ফয়সাল আলমগীর ছাড়াও সেখানে ছিল ফয়সালের বান্ধবী মারিয়া। এসবের আরও গভীর অনুসন্ধান চলছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাজারীবাগের একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি। তিনি এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন, তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সকালে জিগাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের 5ম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভাঙে। এ সময় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ দেখতে পায় তারা। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে মরদেহ। রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে। না, সুইসাইডাল কোনো নোট পাওয়া যায় নাই, তবে তার একজন পরিচিত একজন ছেলের সাথে আমাদের কথা হয়েছে। সে তাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন ছিল, সেগুলো নিয়ে সে ফ্রাস্ট্রেটেড ছিল।
তো ওই ছেলেটা আসেও, সে 2টা-2:30টার দিকে বাসায় আসে এবং এসে হচ্ছে দরজায় ধাক্কা দেয় এবং দারোয়ানকে সে বলে যে আপনাদের এখানে একজন ছাত্রী হচ্ছে, তার অবস্থা খারাপ, আপনারা একটু চেক করেন, এটা বলে আবার সে চলে যায়। তখন ওই দারোয়ান আবার আয়াকে ইনফর্ম করে, আয়া গিয়ে চেক করে দেখতে পায় যে এই অবস্থা। লক্ষ্মীপুরে টক শো অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। অন্তত 2 পক্ষের 8 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনী টকশোতে লক্ষ্মীপুরে মুখোমুখি হয়েছিল বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল। স্বাভাবিক আলোচনার মধ্যে একটি প্রশ্ন মুহূর্তেই পাল্টে দেয় পরিস্থিতি। কথার লড়াই রূপ নেয় সংঘর্ষে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী টকশোর শুটিং চলছিল। এ সময় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আলামিন নামের বিএনপির এক কর্মী ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির পাটোয়ারিকে তার পূর্বের দলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে তার কর্মী সমর্থকরা ওই বিএনপি কর্মীকে জুতা প্রদর্শন করে। পরবর্তীতে অনুষ্ঠান শেষে 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে আহত হয় 2 পক্ষের অন্তত 8 জন। কষ্টকে কেন্দ্র করে একজন হাত পাকার সমর্থকের মধ্যে আলামিন এর মাঝে উনি কিন্তু জুতা উত্তোলন করছে। জুতা কিন্তু মারে নাই। বিএনপি সমর্থিত লোকজনের সাথে হাত পাখা সমর্থিত লোকজনের সাথে হাতাহাতি মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সাময়িক একটু উত্তেজনা ছিল, একটা দর্শক একটু গরম হয়েছিল। পরবর্তীতে এটা আর কোনো সমস্যা হয়নি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এর ফলে কোনো ব্যক্তি 5 বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিসঅ্যাপিয়ার্ড বা গুম ঘোষণা করতে পারবেন। এছাড়া সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস স্থাপনের প্রস্তাব এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে। গুম নির্যাতনের মামলায় বিচার শুরু হলো শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার। বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। এদিন গ্রেফতার 3 সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণ 19 জানুয়ারি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, আওয়ামী লীগের শাসন আমলের ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতন করা হয়। শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন। বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে। তাদের মধ্যে ডিজিএফের সাবেক 5 মহাপরিচালক ও 5 পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন। এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেফতার 3 সেনা কর্মকর্তা। যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত 3 জন আসামির বিরুদ্ধে ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে কেবল আওয়ামী লীগই নয়, ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে
এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের কাছে আরও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলা হবে বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। সংবিধানে মৌলিক অধিকার ও ন্যায্যতার উপর নির্ভর করে দেশের বিচারিক কার্যক্রম পরিচালনা করছে দেশের আদালতসমূহ। দেশীয় আইন ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক মানের আইন কার্যক্রম পরিচালনা করে এশীয় উপমহাদেশে প্রশংসিত স্থানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। Both an independent and accountable judiciary committed to the pursuit of justice in the form of liberal constitutionalism. Now, as we look to the future, we must continue strengthening public trust in the justice system through transparency, efficiency and empathy. অবসরে যাওয়ার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের প্রধান বিচারপতির প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির দেখানো পথ ভবিষ্যতে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। আগামী 27 ডিসেম্বর দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে অবসরে যাচ্ছেন সৈয়দ রেফাত আহমেদ। লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে রাশায় জীবন হারাচ্ছেন বহু বাংলাদেশিরা। অনলাইনে সক্রিয় এমন অবৈধ রিক্রুটিং এজেন্সি SRM ওভারসিজ লিমিটেডের 4 সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাজধানীর দারুসালাম এলাকা থেকে আটক করা হয় তাদেরকে। কর্মকর্তারা জানান, অন্ধবিশ্বাসে অনেকেই রাশিয়ায় পাড়ি জমিয়ে ভয়াবহ বিপদে পড়েন। নিশ্চিত মৃত্যু ফাঁদ থেকে ফিরে আসার সেই গল্প শুনিয়েছেন ভুক্তভোগীরা। রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত, এই প্রবাদের সমসাময়িক উদাহরণ যেন বাংলাদেশিরা। সর্বস্ব বেচে সচ্ছল জীবনের আশায় যান রাশিয়ায়। অনেকেই খোয়ান প্রাণ, আর 1000 মাইল দূরের দেশটিতে যাওয়ার খরচও খুব একটা কম নয়, 6 থেকে 8 লাখ টাকা। বুধবার অবৈধ এক রিক্রুটিং এজেন্সির 4 সদস্যকে আটকের পর র্যাব 4-এর কার্যালয়ে হাজির হন ভুক্তভোগীরা। জানান, রাশিয়ার থাকাকালীন ভয়াল অভিজ্ঞতা। 140 জনের একই সময়ে 4টা বাথরুমে অবস্থা খুব খারাপ থাকতো। তো আমরা এত কষ্টের মধ্যে ছিলাম এবং এটার কোনো প্রুফ নাই, এটার কোনো প্রুফ মানে এটার কোনো সলিউশন নাই। ওরা আরো বাথরুম তৈরি করে দেয় নাই, এইভাবে আমাদেরকে রাখছে, একটা কাপড় রাখার জায়গা দেয় নাই। আমরা যাই টাকা দিয়া ওইখানে বলে আমাদের কোনো টাকা দিয়ে আমরা দেশে আসি নাই, শুধু ওরা এজেন্সি আমাদের কাছ থেকে যে টাকাটা নেয় এটা কি কারণে নেয় আমরা জানি না। তাদের বয়ানেই উঠে আসে কিভাবে অর্থের জন্য যুদ্ধের বলি হচ্ছে রাশিয়ায় অভিবাসন প্রার্থীরা। কেউ স্বেচ্ছায়, কেউ উন্নতির খোঁজে বিপন্ন করছেন নিজের জীবন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দেয়, ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। আমাদের বিভিন্ন প্রকারে ওরা হুমকি দিতেছে, কারণ ওদের গ্রুপ অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক তারা। আমাদেরকে যারা মামলা করছে, আমরা তারা এখানে আজকে মিডিয়ার সামনে আসছি, আমাদের সবাইকে তারা হুমকি দিতেছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। র্যাব জানায়, একটি এজেন্সির মাধ্যমেই অন্তত 250 মানুষ গেছেন রাশিয়ায়। সে দেশে বসবাসরত গুটি কয়েক বাংলাদেশি, আর এখানকার একটি চক্রের রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। 3 বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায়, কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে SRM যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই। তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজের মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে, এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয়। তাদের যে চুক্তিকৃত বেতন $600, সেটা না দিয়ে তাদেরকে $400 দেওয়া হয়। অবৈধ এসব এজেন্সির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানান র্যাব কর্মকর্তারা। সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।
কোনো মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না। কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন 20 কোটি টাকার বেশি প্রতিটি ঋণ তৃতীয় পক্ষের মাধ্যমে খতিয়ে দেখা হবে। জানান টেকসই ও জবাবদিহিমূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে। বিশ্লেষকরা মনে করেন নির্বাচনী এজেন্ডায় ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতি থাকা উচিত। ব্যাংক খাতে জমেছে পাহাড় সমান খেলাপি ঋণ, জবাবদিহিতার ঘাটতিও স্পষ্ট। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনও অধরা, আমানতকারীদের মধ্যে জমেছে আস্থার সংকট। এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে ব্যাংক খাতের সংস্কার, চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ। গুরুত্ব পায় ব্যাংক খাতের সার্বিক দিক। বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা যে 72-এর যে পরিবর্তনটা আমরা চাচ্ছিলাম ইলেকশন কদিন পরে, আলটিমেটলি এটা হয়তো আর প্রোগ্রেস করবে না, কিন্তু এগুলি কিন্তু পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে। এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না। বাংলাদেশ ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কোনো ব্যাংকের উন্নতি না হলে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান 20 কোটি টাকার উপরে সব ঋণ পুনরায় খতিয়ে দেখবে নিয়ন্ত্রক এই সংস্থা। ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করব, এবং হস্তক্ষেপ করা মানে এটা কিন্তু টিঙ্কারিং না, এটা ওভারটেক করে নেওয়া। 20 কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে। ব্যাংক খাতে দুর্নীতির ক্ষেত্রে শুধু মালিকই দায়ী নয়, এক্ষেত্রে কর্মকর্তাদেরও দায় নিতে হবে। জানানো হয় সম্মিলিত ব্যাংকে আমানতকারীদের আলাদা হিসাব খুলে দেয়া হবে সর্বোচ্চ 2 লাখ টাকা। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকে ধ্বংস করতে পারে না, এখানে কর্মকর্তাদের সহযোগিতা লাগে। সবারকে জন্যই আমরা এখানে কিছু শাস্তিমূলক ফাইন্যান্সিয়াল পেনাল্টির ব্যবস্থা করছি, যে তাদের আমরা কিন্তু এগুলো দেব না আগামীতে যদি এটা হয়। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন দরকার, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে তা নিশ্চিত করার তাগিদ দেন গভর্নর। নখদন্তহীন গভর্নর হয়ে থাকলে শক্তিশালী ব্যাংক খাত তৈরি করা অসম্ভব। সেন্ট্রাল ব্যাংকের যারা নেতৃত্ব দেন গভর্নর হিসাবে, তারা যদি ঘুষ খায়, তারা যদি কোনো অপকর্ম করে, সেই কারণে তাদেরকে অবশ্যই চাকরিচ্যুত করা যাবে, কিন্তু সেটা করতে হবে জুডিশিয়াল প্রসেস। বাংলাদেশে বর্তমানে যে পলিসি সেটা হলো একটা ফোন কলের মাধ্যমে ফায়ার করে দেয়। তাহলে এই আইনটা খুব প্রয়োজন, এটা নিয়ে দরকার হলে আমাদেরকে আন্দোলন করতে হবে, আপনাদেরকে কথাবার্তা বলতে হবে, সবাইকে বলতে হবে। নির্বাচনী ইস্তেহারে ব্যাংক খাত সংস্কারে সুস্পষ্ট প্রতিশ্রুতি চান ডক্টর আহসান এইচ মনসুর। আমরা দুদককে বলেছি, তোমরা যদি কোনো এভিডেন্স পাও, তোমরা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নিতে পারো। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ডামাডোলে তরঙ্গ নিলামের উপযুক্ত সময় নয়। নির্বাচনের পর দীর্ঘমেয়াদী সরকার আসলে এ খাতের বিনিয়োগ আরও গতি পাবে বলে জানান রবির সিইও জিয়াদ সাতারা। দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। জানান রবি বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায়, এখন একটা ট্রানজিশন চলছে, বিনিয়োগকারীরা নির্বাচনের দিকে চেয়ে আছে। প্রশ্নের জবাবে রবির চিফ কর্পোরেট অফিসার শাহেদ আলম বলেন, টেলিকম লাইসেন্স নীতিমালা পরিবর্তনের আগে 2018 সালের গাইডলাইন রিভিউ করা দরকার ছিল। প্রতি বছর মোট ব্যয়ের 30% প্রযুক্তি উন্নয়নে ব্যয় করতে হয়। লাইসেন্স নীতিমালায় আরোপিত প্রতিবন্ধকতা টেলিকম ব্যবসাকে বাধাগ্রস্ত করবে। টেলিকম নীতিমালা ও নির্দেশনা সাংঘর্ষিক, সময়ে সময়ে পরিবর্তন হওয়ার কারণে বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। আর সংকট সমাধানে সময়োপযোগী দীর্ঘমেয়াদী নীতিমালা দরকার। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে সিটিজেন্স ব্যাংক পিএলসির তেজকা লিংক রোড শাখার। বৃহস্পতিবার সকালে ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব এই শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিটিজেন্স ব্যাংক সর্বাধুনিক উন্নতমানের ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। আর প্রযুক্তিগত আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এই ব্যাংকটি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শীতার্ত ও সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি। দুপুরে উপজেলার সীমান্তবর্তী বিদ্যানগর গ্রামের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। সময়ে 60 বিজিবির উদ্যোগে 3 শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করা হয়। পরে 60 বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, কোনো নাশকতাকারী যেন সীমান্ত পথে পালিয়ে যেতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পর্দা উঠল আন্তর্জাতিক কেবল টিভি শো এর ২৬তম আসরের। কেবল টিভি, ব্রডব্যান্ড, ওটিটি সহ নতুন প্রযুক্তির খোঁজের পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধশালী করে গড়ে তুলতেই এই আসরের আয়োজন করেছে কেবল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স। ৩ দিনব্যাপী এই আয়োজনে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশ্বের বহু দেশের কেবল অপারেটর প্রতিষ্ঠান। ভিসা জটিলতা পেরিয়ে মেলায় বাংলাদেশ থেকে ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দিয়েছে। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। বাংলাদেশ থেকে এসেছি বেশ কিছু, আগে আরো অনেক লোক আমরা আসতাম, প্রায় নিয়ার অ্যাবাউট 1000 কেবল অপারেটর আমাদের আসা হতো। কিন্তু আপনারা সবাই জানেন ভিসা জটিলতার কারণে আমরা এবার আমাদের আসতে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আমাদের ভিসা কালেক্ট করতে হয়েছে, তারপর আমরা আসতে পেরেছি। তাও সখানেক আমরা চলে এসেছি। আমরা মূলত সেই টেকনোলজি গুলো দেখার জন্য, টেকনোলজির সাথে পরিচিত হওয়ার জন্য এবার এসেছি। অনেকগুলো স্টল দেখলাম, যারা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন, বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপ বেস প্রযুক্তি নিয়ে কাজ করছে। মোটামুটি ভালোই আশাবাঞ্জক। টেকনিক্যাল সাপোর্ট দুই দেশের মধ্যে থাকা উচিত, যেহেতু পাশাপাশি দেশ, আমাদের সংস্কৃতি এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে তেমন ডিফারেন্ট নেই, যার জন্য আমরা আমাদের ভিউয়ার্সরা কি চায় সেটাকে আমরা উভয় দেশে সামঞ্জস্য রেখেই আমরা আমাদের বিজনেসটাকে চালিয়ে যাই। নেট দুনিয়ায় তোলপাড় তুলেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ বা আইসিইর কর্মকর্তাদের দ্বারা এক গর্ভবতী নারীকে হেনস্থা করার ভিডিও। প্রত্যক্ষদর্শীর ধারণকৃত ফুটেজে দেখা গেছে ওই নারীটিকে টেনে হিচড়ে নিয়ে বরফের মধ্যে জোর করে চেপে ধরার চেষ্টা করছে কর্মকর্তারা। মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসের একটি সড়কে এই ঘটনা ঘটে। আর এক অভিযানে ওই এলাকায় অভিবাসন কর্মকর্তারা আসেন। ও সময় সড়কে দাঁড়িয়ে ওই নারী তাদের ভিডিও করা শুরু করলে তাকে সরে যেতে বলেন অভিবাসন কর্মকর্তারা। তাতে ওই নারী অস্বীকৃতি জানালে বাগবিতণ্ডায় জড়ান তারা। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে টেনে হিচড়ে কিছু দূর নিয়ে যাওয়ার পর বরফের মধ্যে চেপে ধরে কর্মকর্তাদের একজন। এরপর আশপাশে থাকা পথচারীদের প্রতিবাদের জেরে নারীটিকে ছেড়ে দেন তারা। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এক প্রত্যক্ষদর্শী এরপর থেকেই এটি ভাইরাল করার পর ওই কর্মকর্তাদের শাস্তির দাবিতে প্রতিবাদও চলছে। তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যে যাবৎকালের তাইওয়ানের জন্য সবচেয়ে বড় অস্ত্রের প্যাকেজ। দ্বীপটিকে ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার মধ্যে বুধবার এই অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রস্তাবিত প্যাকেজে রয়েছে হাইমার্স রকেট সিস্টেম, হয়জার, জাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, আলথিয়াস ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্র। তবে এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি প্যাকেজটি। কংগ্রেসে পাঠানোর পর এটি চাইলে আটকাতে পারবেন আইন প্রণেতারা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের শুক্রবার আসরের সেমিফাইনালের পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবরা। হ্যাটট্রিক শিরোপা জয়ে টাইগারদের এই ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 11টায়। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 39 রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে বাংলাদেশ, যেখানে তাদের অপেক্ষায় পাকিস্তান। গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে দাপটে জয় পেয়েছে টাইগার যুবরা। বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারলেও মালয়েশিয়া ও আরব আমিরাতের বিপক্ষের বড় জয়ে শেষ চারে নাম লিখিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-19 দল। বয়সভিত্তিক এই দুই দলের সবশেষ লড়াইয়ে পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।